বারাণসী বা কাশী নামে পরিচিত উত্তরপ্রদেশের এই আধ্যাত্মিক শহর অনেকে আবার ভারতের প্রাচীনতম শহর বলেও দাবি করেন। সে যাই হোক, এবার আমি পুরো পরিবার নিয়ে পৌঁছে গেছি সেইখানে, আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় যদি বলতে চাই আমার কেমন লাগলো, তাহলে বলবো আই ওয়াজ ওভারওয়েলমড। এটাকে বাংলায় কিভাবে ব্যক্ত করা যায় আমি জানি না, কিন্তু এটা বলতে পারি আমার সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেন হঠাৎ করে সজাগ হয়ে গিয়েছিল। এত মানুষ, এত খাবার দাবার, এত ক্যাওস, আর তার মধ্যে কি করে এত শান্তি থাকতে পারে আমি জানি না। অদ্ভুত অদ্ভুত। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। এই যে আজকে বেরিয়ে পড়েছি বারাণসী যেতে। আমার মা, বাবা, আর একে সবাই চেনে, অভিরূপ। বম ভোলে, বম বম ভোলে, বলো বম বম ভোলে, বল বলে। আর এই হয়েছে আমাদের যাত্রাপথ শুরু হলো, যাত্রাপথ শুরু হলো। আমার পিঠে একটা হয়েছে, আমরা টোটোর অপেক্ষায় আছি, তাই তো। আজকে আমাদের গাড়ি হলো কি, গাড়ির নাম হবে দারুণ ট্রিপ। দারুণ ট্রিপ, গাড়ির নাম কি সেটাই তো ভুলে গেছি। আমরা প্রথমে যাব হাওড়া। না, ট্রেনটার নাম কি? লোকাল ট্রেন তো এটা। এটা লোকাল, ওটা মানে বারাণসী এক্সপ্রেস নাকি? বারাণসী এক্সপ্রেস নয়, দিনদয়াল যাচ্ছে তো। না, দিনদয়াল কি ভুলে গেছি তো। ভুলে গেছি, ট্রেনের নাম দেখে বলবো। হয়ে গেছে আমাদের টোটো। ওরে বাবা, এটা বিশাল ভারী আছে, নামাতে হবে। ওরে বাবা রে, এই যে ওটা পড়েছে, বসে পড়ি। না না, এটা দিয়ে বাহ, এটা তো বেশ ভালো অবস্থা রে। আরামবাগ। আরামবাগ। ট্রেনের নাম কি? গড়বা এক্সপ্রেস। গড়বা 11টার সময় হাওড়া থেকে ছাড়বে, আর আমরা যাব মুঘলসরাই। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায়। এই আমরা বেরিয়ে পড়লাম। বিরাট গরম। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ করে গাড়িওয়ালা বাবা। লোকাল ট্রেনে চড়ে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখানে আবার আমার মা বাবাও চলে আসবে, তারপর একসাথে 6 জনে ট্রেনে করে বারাণসী। এই যে এসে গেছে আর 2 জন। তারপরে কিরাম হলো উবের? বাস অভিরূপ উবের বুক করে দিয়েছিল, কিন্তু এমনই ভাগ্য যে কিছুটা আসার পরে উবেরে হয়ে গেছে টায়ার বার্স্ট। তারপরে ওরা নেমে সেই বাসে করেই এসেছে। বাবা কতটা হাঁটলে? বাবা হাঁপিয়ে গেছে। কি অবস্থা? সব হাঁপাচ্ছে। কি গো, কতটা হাঁটলে তোমরা? আরে হাঁটছি তো, তাড়াতাড়ি হয়েছে তো। বাবা টেনশন করছে, বলে কি ট্রেন? ঠিক ট্রেন তো এই করে যাচ্ছে, বলে কি নেই নাকি বিটুরে বাবা। আরে পুলিশটা বললো তো কি হয়েছে? তোমার নাম্বারটা আছে তো, ট্রেনের নাম্বার না, এটা নাম্বার আছে। কি হবে, ও তো বেশি টেনশন করে। ট্রেনের নাম্বারটা বলে দাও। হ্যাঁ সেটাই। আমরা বোধহয় অন্তত 15-16টা কম্পার্টমেন্ট কি তারও বেশি হেঁটেছি। হ্যাঁ, আমরা বুঝি ট্রেন শেষ হয়ে গেল নাকি। ব্যাস, এই যে কি অবস্থা। আর একজন কোথায় গেল? আরেকজন দেখতে গেল চার্ট দেখতে গেল। আবার ভাবছে যে কি জানি নাম হলো কিনা। চার্ট দেখা, সেটাই তো। তো এবার বলি আপনাদের আমাদের ব্যাপারটা কি হয়েছিল। জনহারে সবাই ডিনার করতে ঢুকেছিলাম। এই করতে করতেই যখন বেরিয়েছি এসে দেখছি আরে ট্রেনটা তো লাগিয়ে দিয়েছে। এবার তখন আমরা ছুটতে শুরু করেছি। এসে দেখছি যে আমাদের যে কম্পার্টমেন্টটা সেটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাঁটছি তো হাঁটছি। আমাদের খেতে খেতে একটু দেরি হয়ে গেছে, আর তারপরে আমরা প্ল্যাটফর্মে এসেছি 10:30টার সময়। 11টায় ট্রেন ছাড়বে, আর হেঁটে যাচ্ছি সমস্ত স্লিপার ক্লাস, জেনারেল ক্লাস সব পেরিয়ে লাস্টে এসে আমাদের
303 টাকা উবের 1 টাকাও দেয়নি, কিছু দেয়নি। বলে কি ক্যান্সেল করো, ক্যান্সেল। টায়ার ফাটা के बड़ा हेल टायर फट যাবে সোজা নেমে আর না আমি আর ওলা বুক না করলে আর কিসের বিল ওলা ছাড়বে না, কি ছেড়ে দেবে। এই যে বাবা একদম ইয়ে হয়ে গেছে, বলে এসিটা বন্ধ হয়ে গেছে, ঠান্ডা আবার এক এক সময় খুব ঠান্ডা হয়ে যায়। এখানে জামাই শাশুড়ি বিছানা তৈরি করছে, এই যে জামাই ওদিকে করছে বিছানা তৈরি আর এদিকে শাশুড়ি করছে, এগুলো খুলে ফেলেছে। আর এখানে শাশুড়ি হাই তুলছে আর বৌমা ঘুরে ঢুলছে, কোনো কাজ করছে না, বক বক করছে। আমি ঘুমার জন্য রেডি। হ্যাঁ এই অবস্থা। এই যে কি হলো, তুমি অনেক সকালে উঠেছে, সারাদিন কাজ করছে, ঘুম তো পাবে। এটা লেগে গেছে, হ্যাঁ মেরে মেরে দেখে নাও। এখানে চাদর পাতা চলছে, এই যে বাবা টুপি পরে নিয়েছে ঠান্ডার ভয়। চাদর নাও, হ্যাঁ শুধু একটা চাদর না, দুটো চাদর, দুটো চাদর দিয়েছে, ভালোই তো। হ্যাঁ এটা পরিষ্কার, ওইটা তো একটু থাকবে। হ্যাঁ একটু নোংরা নোংরা আছে, কিছু করার নেই। বিছানা রেডি হয়ে গেছে, আমায় ফাস্ট হয়ে গেছে। একদিকে হেলে গেল রে গাড়ি, হ্যাঁ ট্রেনটা ওইদিকে হেলে গেছে, এদিকটা হেলে গেছে এদিকে গাড়ি। আর শাশুড়িও করে ফেলেছে, বেশি লেট করেনি, করে ফেলেছে। তারপরে গর্বা এক্সপ্রেসে আমরা রাত্রিবেলায় সবাই ভোঁস ভোঁস করে ঘুমিয়ে পড়লাম। যদিও আমার মায়ের আবার ঘুম হয়নি, বাকি 5 জন আমরা ঘুমিয়েছি। পরদিন সকালবেলা কি সুন্দর। হ্যাঁ ওরে বাবাই দেখ দেখ, জানলা দিয়ে দেখ। নেমে পড়া হলো দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যেটার অপর নাম মুঘলসরাই। আগে মুঘলসরাই নামেই জানতাম, এখন আবার নাম বদলে গিয়ে এই নতুন নাম হয়েছে। তো আগে জানতাম না যে বারাণসী যদি যাওয়ার সময় ট্রেন না পান, মানে বেশিরভাগ সময় ট্রেন আর কি বুক থাকে, তো সে কারণে হঠাৎ করে লাস্টের দিকে যদি ট্রেন বুক করেন তখন আপনি মুঘলসরাই স্টেশনে চলে আসতে পারেন, কারণ ওই অবধি যাওয়ার হাওড়া থেকে ট্রেনের সংখ্যা অনেকটাই বেশি। আমরাও ওই ব্লগ দেখেই জেনেছি। বম বলে জয় বিশ্বনাথ। চলো হ্যাঁ এটা 3 জন। এই যে একটু ব্লগ বানিয়ে নি। আমরা এখন ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নামার পরে যেটা সমস্যা হয়েছে, অনেকগুলো সাবওয়ে ওপর দিয়ে যাওয়ার আর কি, আমরা ভুল সাবওয়েতে উঠে পড়েছি। তো 2 মা পিছনে বসেছে, এই যে আমি, অভিরূপ আর বাবা, আর আরেক বাবা এই যে এসে গেছে। বাবা হ্যালো বলো। হ্যালো হ্যালো। এই যে ব্যাগ নিয়ে, ব্যাগ শাড়ি নিয়েছে বাবা ইয়েতে, ট্রেনে একটা লোক 25 টাকা দিয়ে একটা করে চেন শাড়ি দিয়েছে, ভালোই হয়েছে। আর আমরা এখন যাচ্ছি দীনদয়ালে থেকে গাড়িতে করে যাত্রা হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। মাঝে পড়বে গঙ্গা ক্রস করলেই বারাণসী। আর আমাদের হোটেল অলকা বুক করা আছে, সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আলাদা করে টাকা তো দিতে হচ্ছে, কিন্তু গাড়ি একদম সঠিক সময় চলে এসেছে। আর আমরা যদি ঠিক ফুটব্রিজটায় উঠতাম তাহলে আমরা কোনো সমস্যাই হতো না। আমাদের 2 বার উঠানামা করতে হয়েছে, অনেকগুলো ফুটব্রিজ আছে, হ্যাঁ একটা স্লোপিংই হয়ে যেত, ওটা তুলতে হতো না, আমাদের কষ্ট করে ভারী লাগেজ তুলতে হয়েছে। আর যেটা মেন ফুটব্রিজ, যেটা একদম স্টেশনের বাইরে অবধি আসছে, সেটা সুন্দর, সেটা এসকেলেটারও আছে, আবার
ঠেলে তোলা যায়, একদম স্লোপিং করাও আছে। তো আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই ঠিক ব্রিজে উঠবেন। আর গাড়ি যেটা আমরা এসেছি গড়বা এক্সপ্রেস, একদম টাইমে চলেছে, কোনো অসুবিধা হয়নি। আর রাত্রে এসি খুব ঠান্ডা হয়ে গেছিলো, কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়নি, ভালোই মেনটেন করেছে। এখন 8টা 9টা বাজে, আপাতত যতটুকু জার্নি হয়েছে সকাল ততটুকু 9টা ভালোই হয়েছে, ভালোই আশা হয়েছে। করি পুরোটাই ভালো হবে। সকাল 9টা বাজে, এটা কিন্তু খুব ভালো টাইম। হাওড়া থেকে রাত 11টায় ছেড়েছে আর পৌঁছে গেছে সকাল, হ্যাঁ জনাহারে খাওয়া দাওয়া, জনাহারে নয়, আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে ফুড কোর্টে এসিতে ঢুকেই খেয়েছি, কারণ খুব গরম লাগছিল। কিন্তু এসিতে যেটা দেখলাম দাম যে খুব বেশি জনাহারের থেকে, তা নয়। আমরা 12টা রুটি, 1 প্লেট ডাল, 1 প্লেট আলু জিরা আর 1 প্লেট পনিরের সবজি নিয়েছি, সব মিলিয়ে 510 টাকা বিল হয়েছে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর বাড়ি থেকে আমরা অল্প ভাত, রুটি, টমেটো তরকারি, পোস্তর তরকারি ছিল, টমেটো নয়, ঝিঙে পোস্ত, ঝিঙে না, ক্যাপসিকাম, ঝিঙে পোস্ত তরকারি, আর পটল সেদ্ধ, পটল সিদ্ধ। ক্যাপসিকাম পোস্ত খেলাম, পটল সিদ্ধ কেমন খেতে? কোনোদিন এর আগে খাইনি, কিন্তু ভালো দারুণ। লেগেছে। ওটা কিন্তু আমি জানো তো, ওই রেসিপিটা ইউটিউবে আমি শেয়ার করবো, এত সহজ আর এত আনস্টিক। পটলটা আমি ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে দেবো। পটল ভাজা বলা যাবে না, পটল পটল সিদ্ধ, কিন্তু খেতে একদম ভাজার মতো। জ্যান্ত পটল এটা মায়ের সেদ্ধ আবিষ্কার। জ্যান্ত পটল সেদ্ধ করে, এটা ফার্স্ট টাইম করা। একদম যেমনটি পটল ছিল সেরকমই আছে, খালি হ্যাঁ, সেদ্ধ করা। খালি সিদ্ধ করা। এটা কি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিই? হ্যাঁ, কিন্তু জল কম ব্যাপার আছে। হ্যাঁ, জল বেশি হয়ে গেলে হবে না। আচ্ছা চেনে যায়, একটু পোড়া লাগবে। হ্যাঁ, এটা ইউটিউবে শেয়ার করে দেবো। যদি কারোর তেল খাওয়ার মানা থাকে সে খেতে পারবে এটা। ঠিক আছে, এবার যাওয়া যাক। আমরা এখন গঙ্গা যখন আসবে তখন আবার ভিডিও অন করবো। এরকম কিছু নেই, এটা তো জালি জালি করা। না, তোমার জানলাটাই ভালো, আমার জানলাটা ক্লিয়ার আছে। আমার জানলাটা ভালো। গঙ্গা কই করে এদিক ওদিক আমরা সব উকিঝুঁকি মারছি, কিন্তু গঙ্গা তখনও দেখা যাচ্ছে না। আসলে গঙ্গা আসতে তখনও কিছুটা বাকি ছিল রাস্তা, তার আগে থেকে উকিঝুঁকি মারা শুরু হয়ে গিয়েছে আমাদের। মা গঙ্গাকে দর্শন করবো বলেই তো এতটা রাস্তা আসা। যদিও হাওড়া ব্রিজ ক্রস করার সময় গঙ্গা নদীর দর্শন তো হয়েইছে, কিন্তু বারাণসীর গঙ্গা সেটা একটা দেখতে পাবো, ভালোই লাগবে। মোট 18 কিলোমিটার রাস্তা আমরা এগিয়ে চলেছি বারাণসীর উদ্দেশ্যে। একরাশ ক্লান্তি রাত্রে ভালো করে ঘুম না হওয়ার, আর তার সাথে একরাশ আনন্দ নতুন একটা জায়গায় প্রথম আসার নিয়েই আমরা এগিয়ে চলেছি বারাণসীর দিকে। গঙ্গা পেরোলেই আমরা পৌঁছে যাব বারাণসীতে। সামনে দেখা যায় বারাণসীর ঘাট। অনেক দিন থেকে ভিডিওতে দেখছি অনেকেই বারাণসীতে যান, নানান ধরনের সুন্দর সুন্দর খাবার খান, গঙ্গা আরতি দেখেন, বাবা বিশ্বনাথকে দর্শন করেন। আমার দেখে এত যেতে ইচ্ছা করতো, এবার হয়েই গেল সেই স্বপ্নটা পূরণ। গুগল ম্যাপ চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমরা যাচ্ছি। এখানে ব্লু ডটটা যেখানে, সেটা হলো আমাদের গাড়ি, আর এই রাস্তাটা আমরা পেরিয়ে চলেছি। লাল রঙের ডটটা হলো আমাদের ডেস্টিনেশন। আমরা যে ডেটে গেছি বারাণসীতে সেটা হলো 2024 সালের 30শে সেপ্টেম্বর। 1 অক্টোবর থেকে নদীতে নৌকায় আপনি ঘুরে বেড়াতে পারবেন, সেটা শুরু হয়। তার আগে অবধি বর্ষার কারণে বারাণসীতে এই দেখো ঘুমিয়ে গেছে। বারাণসীতে ঢুকে গেছি, জানে না, ঘুমাচ্ছে। ক্যামেরা দেখে বলছিস। ঠিক আছে তো, জিএসটি নাম্বার মিলি না, সেই জন্য দেখে নিলাম। এই জিএসটি নাম্বার বলা যায় না। আমাদের কিন্তু সবার আইডি লাগছে, আমরা জেরক্স করে এনেছি, অরিজিনালও আছে। আমার তো একটা করে নিয়ে এসছি, জেরক্সও নিয়ে এসছি। দাও না, দরকার নেই জেরক্স। চলো ওখানে যাই, রুমে ঢুকি। আমারটা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বারাণসী অবধি রাস্তাটা প্রায় 18 কিলোমিটার। এতটা পথ গাড়িতে করে আসতে গিয়ে আমার শাশুড়ি মায়ের একটু মোশন সিকনেস হচ্ছিল, ওই মাথাটা ঘোরাচ্ছিল, বমি বমি পাচ্ছিল। তো সেটা যাদের মোশন সিকনেস আছে তাদেরকে আগে থেকেই বলবো যে কিছু ব্যবস্থা করে রাখতে। অনেকটাই রাস্তা কিন্তু আপনাকে গাড়িতে করে আসতে হবে যদি দীনদয়াল উপাধ্যায়তে আসেন, আর তারপরেও আপনাকে হাঁটতে হবে বেশ কিছুটা পথ অলিগলি দিয়ে বারাণসীর, তবে গিয়ে আপনি বারাণসীতে পৌঁছবেন। অলকা হোটেল বুক করার আমাদের প্রধান কারণই ছিল এই ভিউটা। হ্যাঁ,
আপনি যদি প্রিমিয়াম রুম বুক করেন তাহলে নিজের বারান্দা থেকে সারাক্ষণ দেখতে পাবেন গঙ্গা নদীর এই অভূতপূর্ব দৃশ্য। আর যদি প্রিমিয়াম রুম বুক নাও করেন, অন্য যে কোনো রুম নিলেও এদের যে কমন বারান্দা আছে সেখান থেকে আপনি সারা দিন দেখতে পাবেন গঙ্গা নদীকে। আর এটাই এই হোটেলকে অন্যান্য হোটেলগুলোর থেকে আলাদা করেছে। যদি আপনার হেঁটে আসতে অসুবিধা হয় তাহলে গোধূলি চক অবধি আপনি হুইল চেয়ারকেও আসতে বলতে পারেন। আপনার এই হোটেল থেকেই হুইল চেয়ারেরও ব্যবস্থা করে দেবে, তার বিনিময়ে 200 টাকা ওরা নেবে। আমরা প্রথমে জানতাম না, যদি জানতাম তাহলে শাশুড়ি মায়ের জন্য তাই ব্যবস্থাই করে দিতাম, কারণ ওনার যেহেতু মাথাটা খুব ঘোরাচ্ছিল। যদিও গাড়ি থেকে নামার পরে একটু শরীরটা ভালোই লাগছিল, কিন্তু তা হলেও প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, তো অতটা পথ আসতে কিন্তু বেশ কষ্টই হচ্ছিল। একে রাতে ঘুম হয়নি, আর তার উপর ওনার কিছুদিন আগে একটু শরীরও খারাপ হয়েছিল, তো সেই কারণে সব মিলিয়ে একটু উইকনেস ছিল, তাই শরীরটা কিন্তু বেশ আনচান করছিল। তবে গঙ্গার হাওয়াকে কিছুক্ষণের মধ্যে আবার ফিটও হয়ে গিয়েছিলেন। আমি আবার 2 মাকেই মা বলেই ডাকি, তো সেই কারণে ব্লগ বানাতে গিয়ে এখন অসুবিধা হচ্ছে। মা বললে আমার বাপের বাড়ির মায়ের কথা বলছি না শ্বশুর বাড়ির মায়ের কথা বলছি সেটা বোঝাতে একটু অসুবিধা হচ্ছে বলে মাঝে মাঝে শাশুড়ি মা বলে উল্লেখ করছি। কিন্তু বারংবার শাশুড়ি বলে আমার কেমন যেন মনে হয় সম্পর্কটা দূরের শোনাচ্ছে। আমি তো মেয়ে আর সে আমার মা, তাই এই কারণে এরপর থেকে আমি বড় মা আর ছোট মা করে এদের দুজনকে সম্বোধন করব। তো আপনারা বুঝে নেবেন। তেমনি বড় বাবা আর ছোট বাবা। হোটেল অলকায় রুমগুলো কীরকম ছিল, আমরা যেহেতু প্রিমিয়াম রুমই নিয়েছি, 3টে প্রিমিয়াম রুমই নেওয়া হয়েছিল, রুমের ভিতরগুলো কীরকম ছিল সেগুলো আপনাদেরকে তো ঘুরিয়ে দেখাবই, তার সাথে রুমের দাম, এখানে খাওয়া দাওয়া কীরকম, সমস্ত এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বারান্দাটা দেখাচ্ছি ওই বারান্দাটা কিন্তু কমন, তো আপনাকে যে প্রিমিয়াম রুম নিয়েই শুধুমাত্র নদীর ধারে থাকতে হবে তা নয়, আপনি যে কোনো রুম নিলেই এই বারান্দাটায় বসে নদীকে উপভোগ করতে পারবেন। তো এইটা ছিল আমার আর অভিরূপের রুম, 134 নম্বর রুম। তবে এই রুমটার একটা সমস্যা হলো খাঁচা দিয়ে ঘেরা, কিন্তু এই রুম থেকে একদম সামনে দশাশ্বমেধ ঘাটও দেখা যায়, কিন্তু খাঁচা দিয়ে ঘিরে রাখাতে কেমন যেন ছবিটা ঠিক ভালো করে রুমের ভিতরের বারান্দা দিয়ে তুলতে পারছিলাম না। তার থেকে ওই কমন বারান্দাটা ভালো ছিল, ওখানে দাঁড়িয়ে ভালো করে ছবি তোলা যাচ্ছিল। আর এই রুমটার ঠিক উল্টো দিকে আরও 2টো প্রিমিয়াম রুম ছিল, সেখানে কিন্তু ওরকম খাঁচা লাগানো ছিল না। তার একটা রুম আমার এক মা বাবা আর আরেকটা রুম আর এক মা বাবা নিয়েছে। এই যে হোটেলের সামনে কমন বারান্দা আছে, দিয়ে ঘুরে গিয়ে আপনি যদি ওইখানে যান, এই যে আঙুল দিয়ে দেখালাম রুমটা, ওখানে আছে এক মা বাবা, নিচের তলায় আর এক মা বাবা। তো এই 3টে রুমের ভিউ যদি আমি কম্পেয়ার করি তাহলে বলবো যে সব থেকে ভালো উপরের দিকে রুম নেওয়া। যদিও এতে লিফট নেই, তো সে কারণে আপনাকে কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে, কিন্তু উপরে যদি উঠতে পারেন তাহলে আরও বেশি দূর অবধি দেখতে পাবেন, তো সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু আপনার বয়স কম হলেই আপনি এটা করতে পারবেন। আর এই রুমটা ভিউ একমাত্র এই রুমটা থেকে আপনি দূরে দশাশ্বমেধ ঘাট দেখতে পাবেন, কিন্তু চারিদিকে ওই খাঁচা খাঁচা মতো বানানো থাকাতে আমার না অতটা পছন্দ হয়নি। আর এখানকার মালিক আর এখানে যারা কাজ করে তারাও কিন্তু বললো যে খাঁচা থাকার জন্য অনেক সময় অনেক পর্যটক এই রুমটাকে পছন্দ করে না, কিন্তু বাঁদরের ভয় খাঁচাটা নিয়ে দিয়েছে। তো সে কারণে আপনি এখানে বারান্দায় ইচ্ছা মতো জিনিস রাখতে পারবেন, যেটা কিনা উল্টো দিকে মাদের রুম যেগুলো সেখানে কিন্তু রাখা যাচ্ছিল না, প্রচুর বাঁদর। আর আপনি যদি ভুল করে দরজা খুলে রাখেন তাহলে বাঁদর কিন্তু ঢুকে পড়তে পারে আপনার ঘরের ভিতর। আর তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে রাত্রিবেলা যদি দরজা খোলেন তাহলে কিন্তু নানান ধরনের পোকামাকড় নদী থেকে এসে ঢুকে যেতে পারে আপনার ঘরের ভিতরে, তাই দরজা বন্ধ রাখাই ভালো। আমি এখন ওইদিকে মা বাবার রুমে যাচ্ছি। তবে আপনাদের প্রিমিয়াম রুম নেওয়ার দরকার নেই, এমনি রুম থেকেও বারান্দা দিয়ে আপনি নদী কিন্তু দেখতেই পাবেন। শুধু এই রুমটা সুবিধা হলো আপনি এসি ঘরে বসেও যদি গরমকালে আসেন, শীতকালে আসলে তো কোনো অসুবিধা নেই, গরমকালে বাইরেটায় ঘাম হচ্ছে। এই যে কমন ব্যালকনিগুলো দেখতেই পাচ্ছেন, ওখান দিয়ে নদী দেখা যাবে। আর তবে গরম বিশাল, তো আমরা যেহেতু একদম নদীর ধারে রুমে আছি তাই আমাদের জাস্ট জানলা থেকেই পর্দা সরিয়ে দিলেই পরিষ্কার কাঁচ, আর তাই দিয়ে নদী সারাদিন দেখতে পাচ্ছি। এই যে ওইটা আমাদের রুম ছিল, এইটা হলো আমার রুম, 118 নম্বর রুমে চলে এসেছি। এসে গেছি। এ বাবা, এরা সব ঘুমোচ্ছে, ভিডিও বানাচ্ছি। মহালয়া দেখেছে, দেখে ঘুমোচ্ছে। আমি আর অভিরূপ
ঘুমিয়ে ঘুমিয়ে মহালয়া দেখেছি। হ্যাঁ, আর আমরা তো জেডিএস বেনারসি শাড়ির দোকান দেখছি কেমন রেটিং। বেনারসি শাড়ির দোকান, ভালো রেটিং। কে যেন বলেছিল ব্যাগটাও শাড়ি কিনবে না। না, সবাই কিনতে গেলে তো আমি সঙ্গে তো যাবো, 5 স্টার দিচ্ছি সব। বেনারসি শাড়ির দোকান দেখছে রে। চলো এই স্নান করতে যাব, গঙ্গায় ডুব দেবো, গঙ্গায় ডুব দিতে যাবো, এই অবস্থা। চলো চলো, 1টা বাজে দুপুর, এখন তো গঙ্গায় ডুব দিতে চলো। হ্যাঁ চলো চলো, সব রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আবার কি, ম্যাক্সি পরেই চলো, এই সামনেই মীরাঘাট। তো এইটা একটা প্রিমিয়াম রুম। এই প্রিমিয়াম রুমটার নাম কি ভুলে গেলাম, মা পার্বতী নাকি একটা। হ্যাঁ, মা পার্বতী, 118 নম্বর রুম, মা পার্বতী। খুব ভালো ভিউ এই রুমটা থেকে। দশাশ্বমেধ ঘাটটা অবশ্যই 134 থেকে দেখা যাবে, এখানে দেখা যাবে না। তবে এখন দেখেও কোনো লাভ নেই, কারণ কই দেখি ব্যাগটা কিরম হয়েছে দেখাও। জাপানে গিয়ে জুতো কিনেছো তো, আর আমি এদিক থেকে কান বাহ। ধরছিলাম, মেরা জুতা এই যে মোবাইলটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে নিয়ে নিলাম। একদম ঘাটে, এই ড্রেসেই ঘাটে যাওয়া হচ্ছে নাইটি পরে। আর এই হলো প্রিমিয়াম রুমের ভিউ, খুব ভালো রুমটা, ভালো। বল বল, শুধু শোনা যাচ্ছে। আচ্ছা, আমার বউ হ্যাঁ জাপান থেকে জুতো কিনে এনে হ্যাঁ। বানারসেতে গঙ্গায় ডুব দিচ্ছে। তো কি হয়েছে, এতে কি হয়েছে? আর আমি গানটা ভাবছি হ্যাঁ, যে মেরা জুতা হ্যাঁ জাপানি ফির ভি দিল হ্যাঁ হিন্দুস্তানি। अरे गानটা वाला मेरा छाता है जापानी, ছাতা নয় রে, জুতা। है मेरा जूता है जापानी। তুই ভুল ओ করেছিলিস। অরিজিনাল তোর সাথে মিলেছে। मेरा जूता है जापानी फिर भी दिल हिंदुस्तानी। সেই জাপানি জুতো কোথায়? ওই আমার ঘরটায় আছে। তো এই ঘরটা সব থেকে যেটা সুবিধা সেটা হলো এই যে এসি চলছে, কিন্তু তাও জানলা দিয়ে সারাদিন গঙ্গা দেখা যাচ্ছে। এইটা না, এটা আমার ইয়ে বাড়ি দিয়েছে, চারটা চামটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটা শীতকালে আসলে লাগবে না এই রুম, যে কোনো রুমে থাকলেই হলো, কিন্তু গরমকালে আসলে এটা গঙ্গাটাকে 24 ঘন্টা দেখছি। 24 ঘন্টা। হ্যাঁ, এটা দারুণ। আর কাঁচটা একদম পরিষ্কার। আমার পুরি পাঠিয়েছিল, এরমই ছিল যে ঘরে বসে বসেই সমুদ্র। আবার বলো, আসলো না। বলছি আমার মেয়ে জামাই বিয়ের পর, মানে ওদের বিয়ের পর প্রথম আমাদের পুরি পাঠিয়েছিল 2 বিআইবিএনকে। তো সেখানেও আমরা ঘরে বসে বসে সমুদ্র উপভোগ করেছি একদম ঘর থেকেই। আবার এখানে নিয়ে এসছে, বেনারসে নিয়ে এসছে, সেখানেও ঘর থেকে বসে বসে গঙ্গায়। সেখানেও তোমার ঠাকুর দর্শন ভালো হয়েছে। সেখানেও আমরা ঠাকুর দর্শন পুরো দেখেছিলাম। এখানেও আমরা বাবা বিশ্বনাথের দর্শন দারুণ করেছি, টাচ করতে পেরেছি। আবার স্নান করেছি, ভীষণ কিন্তু ভালো। অবাক লাগে, এটা মানে ভারতবর্ষের ওয়ান অফ দ্য জাগ্রত মন্দিরগুলো একটা, যেটা বিশ্ববন্দিত। হ্যাঁ, সেইখানে ঠাকুরের এমনি হাত দিচ্ছি, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। আর আমাদের ওইদিকে ঠাকুর ঘরে বাপরে, সেটাই তো। ঢুকতেই দেবে না। আর যাদের পার্সোনাল এই যে বারান্দা, এখানে বসে থাকো, 2টো চেয়ার দেওয়া আছে। এখন এটা জামা মেলে দিয়েছে চেয়ারে, এই যে চেয়ার এরম করা আছে। আর কমন ওই যে বারান্দাটা, এইখানে এসে দাঁড়িয়ে কমন দেখা যাবে। যদি এই রুম নাও নেন তাহলেও ওই বারান্দায় আসতে পারবেন। আর তাছাড়াও এই নিচের বারান্দায় যে কেউ আসতে পারে। আর সেখান দিয়ে ওই দিকে দশাশ্বমেধ ঘাট দেখা যায় এবং গঙ্গা আরতিও দেখা যায়। কিন্তু এখন যেহেতু জল বেশি গঙ্গায় অক্টোবর মাসের শুরুতে, তাই গঙ্গা আরতি এখন উপরের দিকে হচ্ছে, তাই দেখা যাচ্ছে না। কিন্তু শীতকালে আসলে সেটা ওই বারান্দায় বসেই দেখা যাবে। আর সেই কারণে এই রুমটা ভালো, কারণ ওই রুম থেকেও মনে হয় দেখা যাবে। তবে ওখানে বাঁদরের উৎপাতে মনে হয় জাল দিয়ে দিয়েছে ওই কারণে। আর এই দিকটায় কেন জাল দেয়নি জানি না, কিন্তু যেহেতু এখন আরতি দেখা যাচ্ছে না আর জাল এদিকে নেই, তাই এই বারান্দাটাই আমাদের সব থেকে ভালো লাগছে। মানে এই দিককার বারান্দাগুলো 112 আর 18 নম্বর রুমের বারান্দাই ভালো লাগছে। তবে এই তো হোটেলে কোনো লিফট নেই, সেক্ষেত্রে আপনারা যদি 112 নম্বর রুম বা তার নিচের রুমটা নেন তাহলে ভালো হয়। এই যে এটা ওদের নিজেদের পার্সোনাল ঘাট। আপনারা হয়তো কথোপকথন শুনে বুঝেই গেছেন যে আমাদের বাবা বিশ্বনাথের দর্শন অলরেডি করা হয়ে গিয়েছে। সেদিনকে আর সেই মুহূর্তে ব্লগ করার হয়ে ওঠেনি। কিছু কিছু মুহূর্ত তো খুব পার্সোনাল হয়, সেই সময় যদি ক্যামেরা নিয়ে বেরোই তাহলে ক্যামেরার দিকেই না মন থেকে যায়। তো সেই কারণেই আমি সেই দিনকে মোবাইলটা নিয়েই নিই। মানে প্রথম দিন যেদিন এসে পৌঁছলাম সেই দিনকেই আমরা আগেই ঠাকুর দর্শন করে চলে এসেছি, কিন্তু সেদিনকে আমি মোবাইল নিয়ে আর ঘুরিনি, তাই ভিডিওও নেই। আর আজকে তার পরের দিন
মানে জানেননি, বুঝতেই পারছেন মহালয়ের দিন যখন বলছি তার মানে 2রা অক্টোবর। তো 2রা অক্টোবরের দিনটাই আবার ব্লগ করতে শুরু করেছি। জানি না এটা আপনাদের হয় কি না, কিন্তু আমার জন্য আমি সব সময় মোবাইল নিয়ে ঘুরতে পারি না। মানে মোবাইল আমার খুবই কাছের একটা জিনিস, ভিডিও করতেও খুব ভালোবাসি, কিন্তু পরিবারের সাথে থাকলে কিছু কিছু পার্সোনাল মুহূর্ত যেটা থাকে সেটা আমি পরিবারকেই দিতে চাই। সেটা আবার যদি আমি শেয়ার করি, মানে ফটো তুলতে থেকে যাই, তাহলে মনটা তো ওদিকেই থেকে যায় না, তখন আর ভালো করে সেই মানুষের সাথে মানুষের কানেকশানটা হয় না। আর দেখুন আমরা যেহেতু বিদেশে থাকি, তাই এইটুকুই সময় আমাদের কানেকশানের, মানুষের সাথে মানুষের কানেকশানের, আমার পরিবারের সাথে আমার কানেকশানের। নতুন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, শ্বশুর শাশুড়ি হয়েছে। প্রথম দিন এসে যেমন আমি, অভিরূপ আর আমার বড় মা বড় বাবা, আমরা 4 জনে একই ঘরে একটা বিছানা শেয়ার করে 4 জনে দুপুরবেলায় ঘুমিয়েছি। সে যে কি আরাম, কি বলবো। একটা যে পরিবার আমরা, সেটা তো পুরো বছরটা উপলব্ধি করতে পারি না। 4 জনে এক খাটে কম্বল চাপা দিয়ে এসি চালিয়ে দিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়েছি 2 ঘন্টা দুপুরবেলাটা। তারপরে উঠে বাবা বিশ্বনাথের দর্শন করে এসেছি। পরের দিন মহালয়ের দিন সকালবেলায় আমার 2 বাবা আর আমার বড় মা, ওরা সবাই তো অর্পণ করেছে নিজের বাবাদের উদ্দেশ্যে। আর তার সাথে আমরাও সেদিনকে গেছি গঙ্গায় ডুব দিতে। তো এই যে গঙ্গা, এভাবে আপনি ডুব দিতে পারবেন। মীরাঘাট আছে একদম পাশে, ওই আমরা যে হোটেলটায় আছি তার একদম পাশে এই ঘাটটা ছিল। এছাড়া দশাশ্বমেধ ঘাটও 1 মিনিট না 2 মিনিট ডিস্টেন্সে হাঁটা পথে। আর হোটেলের নিজস্ব ঘাট আছে, কিন্তু সেটা এখন বন্ধ আছে জল বেশি থাকার কারণে। তো এইভাবে সবাই ঘাটে ডুব দিচ্ছে। এখানে কোনো বড় লোক গরিব লোকের ভেদাভেদ নেই, আমরা সবাই এক হয়ে গিয়েছি। কোনো সনাতন বিশ্বাসের সাথে আমরা সকলে একত্র হয়ে গিয়েছি। আমার পূর্বপুরুষও বিশ্বাস করতেন এই গঙ্গার জলে ডুব দিয়ে তিনি তার পাপ ধুয়ে দেবেন, তিনি পবিত্র হয়ে যাবেন। আর আমিও সেই একই বিশ্বাসে বিশ্বাস করি। জানি না আপনার জন্য এই ব্যাপারগুলো কতটা কুসংস্কার লাগবে বা ভালো সংস্কার লাগবে, কিন্তু আমি যখন দেশে ছিলাম তখন এই সব জিনিসে এতটাও আমার ভক্তি ছিল না। ঠাকুরে বিশ্বাস করতাম পরীক্ষার আগের দিন, যে পরীক্ষায় যাতে ভালো নাম্বার পাই, কিন্তু বাকি সময়টা নিজেকে কিছুটা নাস্তিক ভাবতাম। কিন্তু যেই দেশের বাইরে গেলাম আমার মনটা তত বেশি আস্তিক হয়ে গেল। আস্তিক নয়, এই ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট রীতি রেওয়াজগুলো আমাকে আমার যে পরিবার, আমার যে মানুষগুলো, তাদের সাথে আরও বেশি কেমন যেন কানেক্টেড বানিয়ে দিয়েছে। মানে আমি ভাবি যে এই যে কাজগুলো আমার বাবা মা করেছে, আমার ঠাকুমা ঠাকুরদাদা করেছে, তার ঠাকুমা ঠাকুরদাদাও করেছে, আর সেইটাই আবার আমিও করছি, আর আমার আগামী প্রজন্ম সেটাই করবে। এটা তো এক ধরনের কালচারাল মেমোরি, তাই না? এই রীতি রেওয়াজগুলো কে শুরু করেছিল বলুন তো? আর কেনই বা শুরু করেছিল? কি ভেবে শুরু করেছিল? এই সমস্ত ভাবনাগুলো আমার মাথায় আসে। দেখুন, সোল পারপাস অফ হিউম্যান লাইফ যদি ভাবেন, আমার যে জীবনটা সেটা কি, এখন আর মনে নেই, কোথাও তো পড়েছিলাম যে আমার জীবনের কারণ হলো কিছু জিনিসকে বহন করে নিয়ে যাওয়া পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে। তার মধ্যে একটা হলো জেনেটিক মেটেরিয়াল, আর একটা হলো নলেজ বা জ্ঞান। আর এই কালচার সেটাও কিন্তু এক ধরনের জ্ঞান আপনাকে দেয়, এমন এক ধরনের জ্ঞান যেখানে আপনি প্রশ্ন করেন না, জাস্ট অন্ধভাবে আগামী প্রজন্মকে দেন পূর্ববর্তী প্রজন্মের থেকে নিয়ে। আর আরেক ধরনের জ্ঞান হলো যেটা আপনি আপনার কর্ম করে আহরণ করেন, সেটা দেন। জানি না ঠিক ভুল কি, কিন্তু এই কথাটা শুনে আমি মনে রেখেছি এবং আমার মনে হয়েছে এটা যুক্তিযুক্ত। আর সেই কারণেই আমি বারাণসীতে আসতে চাইছিলাম বেশ কিছুদিন ধরে, যে গঙ্গায় ডুব দিয়ে একবার দেখে আসি যে এখানে কেন বারংবার মানুষ ফিরে এসেছে আর কি শান্তি পেয়েছে। ওই গঙ্গায় নৌকা চড়ে যখন ঘাটের দিকে মানুষ তাকিয়ে থাকে তখন তাদের কি ফিলিং হয়, যার জন্য বারে বারে মানুষ ছুটে আসে। তো দেখা যাক কি উত্তর পাই। হয়তো এত ছোট বয়সে কিছুই উত্তর পাবো না, বয়সকালে যখন আসবো তখন হয়তো অন্যভাবে বারাণসী আমার চোখের সামনে ধরা দেবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যে পরের বার আপনিও কি বারাণসী ঘুরতে যাবেন। যদি এখনও অবধি কখনো না গিয়ে থাকেন সেটা কমেন্টে জানাবেন। বোম বোম ভোলে, টাটা।